গাজায় ইসরায়েলি হামলায় একসঙ্গে ৯ সন্তানকে হারিয়ে দিশেহারা মা। একদিনে নিহত ৭৯। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ। সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে পাকিস্তানের সতর্কবার্তা। ভঙ্গ করলে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়ার হুঁশিয়ারি। জলবিদ্যুৎ প্রকল্প শেষ করতে তোড়জোড় ইসলামাবাদের। এবং ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব। প্রাণহানি ১৯, ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর। বৈরী আবহাওয়ার কবলে ভারতও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লির রাস্তাঘাট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইসরায়েলের বর্বরতায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকেই হারিয়েছেন গাজার এক চিকিৎসক মা। একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত ৭৯ জন, আহত হয়েছেন প্রায় ২৫০ জন। শুধু বোমা হামলাই নয়, যুদ্ধের সব নিয়ম ভেঙে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ উঠেছে। চোখের সামনে নিজের ৯ সন্তানকে মারা যেতে দেখছেন। সবশেষ জীবিত ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক। একজন মা যিনি সারা জীবন শিশুদের চিকিৎসা করে এসেছেন, এখন হাসপাতালে নিজের শেষ জীবিত ছেলেটির অস্ত্রোপচারের খবর জানার অপেক্ষায়। গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে এই চিকিৎসকের ৯ সন্তান। আর এই নির্মম ঘটনা যেন এক ঝলকে গাজার মর্মান্তিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। ডাক্তার আলা আন নাজদার নাসের হাসপাতালের একজন চিকিৎসক। এই নারী চিকিৎসককে হাসপাতালে ডিউটির জন্য পৌঁছে দিয়ে তার স্বামী বাসায় ফেরেন। এর কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। নিহত শিশুদের বয়স ৭ মাস থেকে ১২ বছরের মধ্যে। ডাক্তার নাজদারের স্বামী হামদি ছিলেন গুরুতর আহত। তার মাথায় ঢুকে গেছে ধাতব টুকরো। এই ঘটনায় শোকে জর্জরিত এই চিকিৎসকের পরিবার। যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই অভাব। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন কমপক্ষে ৫০০ ট্রাক ত্রাণের দরকার হলেও শুক্রবার ঢুকেছে মাত্র ১০৭টি। গণহত্যার অভিযোগের মধ্যেই ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নিয়ম ভেঙে মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠে আসছে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। যুদ্ধের ৩ বছর এটি সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে অন্যতম। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও ৩টি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এদিকে দ্বিতীয় দিনের মতো ৩৬০ জন করে বন্দি বিনিময় করেছে মস্কো, কিয়েভ। এ যেন ইউক্রেন যুদ্ধের নিত্যকার চিত্র। যুদ্ধের ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরেই রাশিয়ার অন্যতম বড় হামলার শিকার হল ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। শুক্রবার রাতভর কিয়েভ, দোনেৎস্ক, ওডেসা, খার্কিভ ও খেরসন অঞ্চলে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, শুধু কিয়েভেই ২৫০টি ড্রোন এবং ১৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। রাশিয়া এখন পশুর মতো আচরণ করছে। আমি চাই ট্রাম্প এটা দেখুক। আমি জানি না উনি কেমন মানুষ, বুদ্ধি নেই, পাগল হয়ে গেছে। পুতিন যা করছে ওরা কি সত্যিই দেখতে পাচ্ছে না পুতিন কি করছে? এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দোনেৎস্কের পূর্বাঞ্চলের ওদ্রাদনে এবং আরও ২টি এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া একটি ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং একটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানেও হামলা চালানো হয়। রুশ বিমান হামলার মধ্যে স্থানীয় সময় শনিবার ৩০৭ জন করে বন্দি বিনিময় করেছে রাশিয়া, ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ফিরেছে ৩০৭ জন রুশ সেনা। একই সংখ্যক ইউক্রেনীয় বন্দিও ছাড়া হয়েছে। এর আগে শুক্রবার ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তি দেয়া হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে ১৫তম ভিভিড ফেস্টিভ্যালে জমকালো আয়োজন। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। চুক্তিটি এখনো বহাল আছে দাবি করে পাকিস্তানের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী বলেন, নয়াদিল্লির এ ধরনের পদক্ষেপ হবে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল।
এদিকে ভারতের পানি আগ্রাসন ঠেকাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয় গত 10ই মে, তবে এর রেশ এখনও কাটেনি। সিন্ধু পানি চুক্তি ইস্যুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে কোনো সুরাহা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। এবার পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া ভাষায় সতর্ক করল পাকিস্তান। भारत के हक का पानी नहीं मिलेगा। দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী মঈন ওয়াটু বলেছেন, নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি বাতিল করলে এটি হবে ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। শনিবার এক সেমিনারে তিনি বলেন, কোনো পক্ষই এককভাবে এই চুক্তি বাতিল, স্থগিত কিংবা পরিবর্তন করতে পারবে না। ফলে ভারতের সঙ্গে চুক্তিটি এখনও বহাল আছে দাবি তার। তিনি আরও দাবি করেন, সিন্ধু পানি চুক্তিতে পরিবর্তন আনতে গত 8 এপ্রিল ইসলামাবাদকে চিঠি দেয় নয়াদিল্লি। বিষয়টি নিয়ে দুই পক্ষের বৈঠকের সম্ভাব্য স্থানের বিষয়ে জানানো হয় চিঠিতে। তবে এর 2 দিন পরই ভারত একতরফাভাবে চুক্তিটি বাতিলের ঘোষণা দেয়। এভাবে চুক্তি স্থগিত করে রাখাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। সিন্ধু পানি চুক্তি বাতিল করা নিয়ে ভারতের একরোখা মনোভাবের মধ্যে বিকল্প ভাবতে শুরু করেছে পাকিস্তান। দেশটি দ্রুততম সময়ের মধ্যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, ভারতের পানি আগ্রাসন ঠেকাতে এবং দীর্ঘমেয়াদে পানি নিরাপত্তা নিশ্চিত করতে খাইবার পাখতুনখোয়ার দিয়ামার ভাষা ড্যাম সহ সব হাইড্রো প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মালয়েশিয়ায় শুরু হচ্ছে আসিয়ানের 46তম শীর্ষ সম্মেলন। গুরুত্ব পাবে মিয়ানমারের অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যু। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত। ভারী বৃষ্টিপাত, তীব্র ঝড় ও বজ্রপাতে বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। নিহত হয়েছেন অন্তত 19 জন, আহত হয়েছেন আরও 92 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বৈরী আবহাওয়ার কবলে ভারতও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লির রাস্তাঘাট। হরিয়ানা, উত্তরাখণ্ডেও একই চিত্র। এরই মধ্যে বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার হঠাৎ ধূলিঝড় শুরু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি শহরে ঝড়ের তাণ্ডবে ঝাপসা হয়ে আসে বৃষ্টিসীমা। এদিন ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে প্রাণ হারান বেশ কয়েকজন, আহত প্রায় 100। কর্তৃপক্ষ জানায়, রাজধানী ইসলামাবাদে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, উপড়ে গেছে গাছপালা। লাহোরে সোলার প্যানেলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। অনেক এলাকায় শিলাবৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বৈরী আবহাওয়ায় করাচি থেকে লাহোরগামী একটি বেসরকারি বিমান ভয়াবহ ঝড়ের কবলে পড়ে এবং জরুরি অবতরণে ব্যর্থ হয়ে করাচিতে ফিরে যায়। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে ভারতও। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকা। গাছ উপড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যাহত ফ্লাইট চলাচল। দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। যদিও ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া দফতর দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল। এ অবস্থায় জনগণকে খোলা জায়গা এড়িয়ে চলা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, দুর্বল বা পুরনো দালান থেকে দূরে থাকা এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানের 46তম সম্মেলন। রাজধানী কুয়ালালামপুরে 26 ও 27 মে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের সম্মেলনে আসিয়ান কমিউনিটি ভিশন 2045-এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। সেই সঙ্গে গৃহীত হতে পারে 4টি নতুন কৌশলগত পরিকল্পনা। এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা। সংস্থাটির মহাসচিব কাও কিং হোর্ন বলছেন, এবারের সম্মেলন হতে যাচ্ছে দীর্ঘমেয়াদী রূপকল্প বাস্তবায়নের নতুন যাত্রা। মিয়ানমারে টানা গৃহযুদ্ধ, চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা সহ আঞ্চলিক নানা অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা সংস্থা আসিয়ানের 46তম সম্মেলন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে সভাপতিত্ব করবেন সংস্থার বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে বসছে আসিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সম্মেলন ও আসিয়ান জিসিসি চীন ত্রিপাক্ষিক বৈঠক। এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব, আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য গুরুত্ব পাবে এবারের সম্মেলনে।
সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিয়ানমার সংকট। সামরিক শাসনের কারণে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা মুখ থুবড়ে পড়ায় আসিয়ান জোটের ঐক্য নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও মহাসচিব কাও কিম হোর্ন জানান, সদস্য রাষ্ট্রগুলো মিয়ানমারের রাজনৈতিক সংকট এবং সাম্প্রতিক ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছে। দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিকীকরণ ও সামুদ্রিক দ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই চীন ও আসিয়ান সদস্যদের মধ্যে উত্তেজনা চলমান। কাও বলেন, বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত আছে এবং 2026 সালের মধ্যে কোড অফ কন্ডাক্ট চুক্তি সম্পন্ন করতে দুই পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি চীন ও সংস্থাটির মধ্যে আস্থা গড়ে তুলতে এবং সাগরের নিরাপত্তা নিশ্চিত করতেই তৈরি হচ্ছে বলেও জানান তিনি। সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হল আসিয়ান কমিউনিটি ভিশন 2045-এর আনুষ্ঠানিক উন্মোচন। এটি 20 বছরের একটি রোডম্যাপ যা দক্ষিণ পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে একীভূত করার কৌশল নির্ধারণ করছে। এই ভিশনের আওতায় 4টি নতুন কৌশলগত পরিকল্পনা গৃহীত হচ্ছে, যা আসিয়ানের ভবিষ্যৎ উন্নয়ন, প্রযুক্তি বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নির্ধারণ এবং সুশাসনকে অগ্রাধিকার দেবে। দুদিন ব্যাপী এই সম্মেলনের আগে অনুষ্ঠিত হয় আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা, রাজনৈতিক নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক কাউন্সিল ও সমন্বয় কমিটির বৈঠক। এছাড়াও থাকছে সংসদীয় ফোরাম, যুব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা। এসব আয়োজন আঞ্চলিক যোগাযোগ, অংশীদারিত্ব ও কৌশলগত ঐক্যকে আরও শক্তিশালী করার বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। চলমান গোল্ডেন ড্রাগন 2025 মহড়ার অংশ হিসেবে সম্মিলিতভাবে লাইভ ফায়ারিং প্রশিক্ষণের আয়োজন করেছে চীন এবং কম্বোডিয়া। এ সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে হবে তা অনুশীলন করেন সেনারা। এতে দুই দেশে একে অপরের অস্ত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। সারি সারি যুদ্ধযান আর ভিন দেশের সমরাস্ত্রের ভিড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন চীন এবং কম্বোডিয়ার সেনারা। পরস্পরের অস্ত্র গোলাবারুদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি শিখছেন কিভাবে তা ব্যবহার করতে হয়। শনিবার কম্বোডিয়ায় চীন কম্বোডিয়া যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। 17 মে শুরু হওয়া গোল্ডেন ড্রাগন 2025 মহড়ার 8ম দিনে শত্রুপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রশিক্ষণ নেন দুই দেশের সেনারা। এ সময় দুই দেশই বিভিন্ন নতুন অস্ত্রের সঙ্গে পরিচিত হন। প্রশিক্ষণ চলাকালীন উভয় দেশের সেনারা আর্টিলারি ফায়ারিং এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। পাশাপাশি অপারেশন পর্যালোচনা, সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং গুলি ছোড়ার দক্ষতার বিষয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে নতুন অভিজ্ঞতা এবং প্রযুক্তি শিখতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সেনারা। তারা বলেন, দুই দেশ একসঙ্গে পরিবর্তিত আবহাওয়ায় অপারেশন চালানো, সমন্বয় এবং কমান্ড অনুশীলন করেছে। ভাষার বাধা অতিক্রম করে একাধিক বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার কথা জানান তারা। চীনা এবং কম্বোডিয়ার সেনারা ভারী মেশিনগান, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং অন্যান্য অস্ত্রের জন্য অপারেশন প্রশিক্ষণও পরিচালনা করেন। এ সময় চীনা প্রশিক্ষকরা সাইটে নির্দেশনা প্রদান করেন এবং কম্বোডীয় সেনাদের সঙ্গে সম্মিলিতভাবে প্রশিক্ষণ দেন। চীন এবং কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে এটি 7ম যৌথ মহড়া। দুই পক্ষের মধ্যে ব্যবহারিক সহযোগিতা বাড়ানো এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা থেকেই এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 84 বছর বয়সী ওই বৃদ্ধ নানা জটিল রোগে ভুগছিলেন। স্থানীয় সময় রোববার সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তি গত 13 মে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় এবং 17 মে মারা যান। মৃত্যুর আগে নেওয়া কোভিড পরীক্ষার ফল শনিবার প্রকাশিত হলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। রাজ্য জুড়ে বর্তমানে কোভিড সংক্রমণ আবারও কিছুটা বাড়ছে। শনিবার পর্যন্ত কর্ণাটকে মোট 38 জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 32 জনই বেঙ্গালুরু নগরীর বাসিন্দা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের কাছে হাডসন নদীতে একটি বর্জ্যবাহী বিশেষ নৌকায় বিস্ফোরণে পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বিস্ফোরণের তীব্রতায় ওই কর্মী পানিতে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হয়েছেন 2 জন। তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। ধাতব পদার্থ থেকে সৃষ্ট আগুন বা স্পার্ক থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে মার্কিন কোস্টগার্ড।
বিশ্বের অন্যতম গ্ল্যামারাস লাল গালিচা হঠাৎই অন্ধকারে ঢেকে যায়। বিদ্যুৎহীন কান শহরে ক্যামেরা, কফি মেশিন আর কার্ড মেশিন সবই বন্ধ। চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নগর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট, আতঙ্ক আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আলোর উৎসবে আলো নিভে যাওয়ার পেছনে প্রশ্ন উঠেছে, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত? শনিবার সকালে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্রান্সের আল্প মেরিটাইম অঞ্চলের পশ্চিম অংশ, যার মধ্যে পড়ে উৎসব চলাকালীন কান শহরও। ট্রাফিক লাইট নিভে যায়, শপিং মল থেকে শুরু করে ফার্মেসি সব যেন থমকে যায়। রেস্টুরেন্টগুলোর অবস্থাও ছিল করুণ। না আছে কফি, না আছে হট ফ্রাই, শুধু গ্যাসে রান্না করা খাবার আর ঠান্ডা পানীয় মিলছে। কেবল নগদ অর্থের আদান প্রদানই চলছে, কার্ড মেশিন কাজ করছে না। আইসক্রিমের দোকানেও একই চিত্র, ফ্রিজ বন্ধ, বরফ গলে যাওয়ার আশঙ্কা। রেল স্টেশনেও দেখা যায় বিভ্রাট, ট্রেন থেমে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক পর্যটক। অনেকে বন্ধুর আগমনের খবর পায়নি। শহরের কোনো কোনো অংশে বিকেলের দিকে কিছুটা বিদ্যুৎ ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সব ট্রেন বন্ধ, এটা ভীষণ বিরক্তিকর। এমনকি বন্ধু বা আত্মীয়দের ফোন করতেও সমস্যা হচ্ছে। তবে রেডিওতে শুনেছি বিদ্যুৎ কিছুক্ষণ পর ফিরে আসবে। আমরা আশা করি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে, কারণ আজকের দিনে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত জরুরি। কানের কাছে টেনেরন শহরের একটি হাই ভোল্টেজ পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণেই এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে তদন্তকারী দল। সন্দেহ করা হচ্ছে এটা ছিল ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এর মধ্যেও থেমে থাকেনি কান ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের মূল ভেন্যু প্যালেস দিস ফেস্টিভ্যাল নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা চালু করে। রাতের সমাপ্তি অনুষ্ঠান হয়েছে যথারীতি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে চলছে 15তম ভিভিড ফেস্টিভ্যাল। এ উপলক্ষে অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিয়ারমিডের শিল্পকর্মে। চমৎকারী আলোকসজ্জা উপহাগে ভিড় করছেন দর্শনার্থীরা। 23 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 জুন পর্যন্ত। ঘুটঘুটে অন্ধকারের মাঝে জমকালো আয়োজন, আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত চারপাশ। টানা কয়েকদিন বৈরী আবহাওয়ার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দারা। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার আয়োজিত হয় 15তম লাইট ফেস্টিভ্যাল। এবার অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিয়ারমিডের শিল্পকর্মে। আর সিডনির মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টে প্রদর্শিত হচ্ছে আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামাটজিরার চোখে দেখা অস্ট্রেলিয়ার ঔপনিবেশিক ইতিহাস ও ফার্স্ট নেশন সংস্কৃতির। এটা খুবই চমৎকার। গত বছর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে আমরা আসিনি, কিন্তু এবছরের আয়োজনটি মনোমুগ্ধকর। এটি অসম্ভব সুন্দর। আমি এর আগে কখনো এমন কিছু উপভোগ করিনি। 5টি ভিন্ন ভিন্ন জায়গায় 2 শতাধিক ইভেন্টে সাজানো হয়েছে এবারের আয়োজন। 23 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, সিডনির এই উৎসব শুধু শহরকেই আলোকিত করছে না, চাঙা করছে অর্থনীতিও। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা ইসরায়েলি হামলায় একসঙ্গে 9 সন্তানকে হারিয়ে দিশেহারা মা। একদিনে নিহত 79। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ। এবং সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে পাকিস্তানের সতর্কবার্তা। ভঙ্গ করলে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়ার হুঁশিয়ারি। জলবিদ্যুৎ প্রকল্প শেষ করতে তোড়জোড় ইসলামাবাদের। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।